আপনাদের সকলকে সকালে স্বাগত। রাজনীতি যদি দেখি, সেই রাজ্য রাজনীতিতে কিছুদিন আগে তোলপাড় পরিস্থিতি ছিল, বিশেষ করে মুর্শিদাবাদ। আর ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ থেকে শুরু করে একাধিক কর্মসূচির পরে সেখানে দাঙ্গা থেকে শুরু করে অনেক ঘটনা ঘটেছে। তারপরে ঠিক গত কয়েকদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একটি প্রশাসনিক কর্মসূচি করেন এবং সেই প্রশাসনিক কর্মসূচি থেকে তিনি কিছু মন্তব্য করেছেন ওয়াকফ সংশোধনী আইনের আন্দোলনকারীদের বিরুদ্ধে। তিনি বলেছেন, যদি আপনারা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে লড়াই করতে যান তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তবে কি মুসলিম সম্প্রদায় তারা কি ঘুমিয়ে পড়ল? তাদের কি সেই পেহেলগামা কাণ্ড নিয়ে তাদের কি ঘুম পাড়িয়ে দেওয়া হলো? এ বিষয়ে আমরা কথা বলবো। আর দাদা, আপনাকে প্রথমত আমাদের চ্যানেল ওয়েলকাম জানাচ্ছি। বাংলাকালে সকল দর্শককে আমার ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, যে ওয়াকফ নিয়ে যদি আপনারা আন্দোলন করেন তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না, কি বলবেন? এই বিষয়টা অনেকটা দুর্ভাগ্যবশত বলেছে কিনা বলতে পারবো না, এবং এটা আমাদের জন্য, অন্তত মুসলিম জনগোষ্ঠীর জন্য দুর্ভাগ্য। এবং এই যে বিষয়টা, যে এখানে ওয়াকফ আন্দোলন করা যাবে না এবং দিল্লি চলে যেতে হবে, এইটা বলা, এটা একটা অগণতান্ত্রিক বিষয়ই বলা যায়। যে মুখ্যমন্ত্রীকে পরপর 3 বার প্রায় 95% মুসলমান ভোট দিয়ে সেই 34 বছরের বামফ্রন্টের শাসনের অবসান ঘটিয়েছে, দিদি, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে সকলের দিদি বলে ভালোবাসেন, এবং সেই দিদি যে বামফ্রন্টের হারমাত বাহিনীর 34 বছরের অপশাসনকে শেষ করে তার মূল সিংহভাগের দায়িত্ব নিয়েছিল এই মুসলিমরা, এবং তার পরবর্তীতে 16, 21 এই দুটো ভোটে অন্তত মুসলমানরা 11 তো দিয়েছে, মুসলমানরা সবচাইতে বেশি অ্যাক্টিভ হয়ে 95%-এরও বেশি বলা যায় তারা অ্যাক্টিভ হয়ে ভোট দিয়েছে। কারণ 21 সালে যে বন্যাটা আসার চেষ্টা হয়েছিল সেটা কিন্তু এখানে বিজেপি চলে আসবে এবং অনেকে দল ছেড়ে চলে গিয়েছিল, সেখান থেকে কিন্তু এই মুসলিমরা তাদের সম্পূর্ণ ভোটটাই, মানে কিছু পার্সেন্টেজ বাইরে সম্পূর্ণ ভোটটাই পড়েছিল বলে মুখ্যমন্ত্রী এই বাংলায় এসছেন। এবং সবচাইতে বড় কথা, যে ওয়াকফ বিল যে কেন্দ্রে পাস হয়েছে, সেই পাশেতে কিন্তু ইন্ডিয়া জোটের সবাই বিরোধিতা হয়ে ভোট দিয়েছে, এবং তাতে আমাদের যে তৃণমূল কংগ্রেস পার্টি তারাও ভোট দিয়েছে, কিছু 3টে সাংসদ দেন, সেটা আলাদা বিষয়, কিন্তু তারাও বিরোধী। হঠাৎ করে সারা ভারতবর্ষে ওয়াকফ আন্দোলন চলছে। হ্যাঁ, যে বিষয়টা যে পাহেলগামের বিষয়, তারপরেও কিন্তু যে জঙ্গি হামলা হয়েছে, সারা দেশে একটা শোক, একটা সারা দেশের আবহাওয়া রয়েছে, তারপরেও কিন্তু শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছে, চারিদিকে মিটিং হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। কিন্তু মুর্শিদাবাদের বিষয়টাকে সামনে নিয়ে নাকি বাংলায় করতে দেওয়া হবে না, ঠিক এই বিষয়টা পরিষ্কার নয়। তবে আমি আগেই বলে দেবো, মুর্শিদাবাদে যেটা হয়েছে, যেটা করা হয়েছে ওয়াকফ বিষয়কে সামনে নিয়ে, আমি মনে করি শুধু ওয়াকফ বিষয়কে নিয়ে হয়েছে বলাটা ভুল। কেন, এটা হয়তো মুর্শিদাবাদের, আমরা দেখছিলাম বেলডাঙ্গার বিষয় দেখেছি, বেলডাঙ্গায় হয়েছে, বেলডাঙ্গার পরবর্তীতে আরও মুর্শিদাবাদের কয়েক জায়গায় দাঙ্গার চেষ্টা করা হয়েছে, মসজিদে মানে শিব ঠাকুরের লিঙ্গ নিয়ে যে রেখে দেওয়া হয়েছে। তো এটা ওয়াকফকে একটা ঢাল করে মুর্শিদাবাদে যেটা করা হয়েছে ওয়াকফ আন্দোলনের পর্দার পিছনে। কেন, মুর্শিদাবাদে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় যে এমপি রয়েছেন আমাদের বিজেপির, তিনি মুর্শিদাবাদ আর মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চলে যুক্ত করা, নাহলে অঞ্চল করে দেওয়া, নাহলে ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত করে দেওয়ার আর সংসদে তিনি প্রস্তাব তুলেছিলেন। তাই মুর্শিদাবাদের এই ওয়াকফ আন্দোলনের ঝামেলাটা হয়েছে, এটা বলা ভুল হবে। ওয়াকফ আন্দোলনকে সুযোগটা নিয়ে মুর্শিদাবাদে দাঙ্গা করা হয়েছে। তো সেখান থেকে শুধু ওই মুর্শিদাবাদ বাদে কিন্তু সব জায়গাতেই কিন্তু শান্তিপূর্ণ ওয়াকফ মিছিল হয়েছে। তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, এটা মুসলিমদের ক্ষোভ তৈরি করেছেন। মুখ্যমন্ত্রী যেখানে সর্বভারতীয় নেত্রী হতে পারছেন, যেমন নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, দিল্লি চলো, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। সেইখান থেকে দিদি সর্বভারতীয় নেতৃত্ব হয়ে ওঠার একটা জায়গা ছিল। তিনি মুসলমানদেরকে ডাক দিতে পারতেন, তোমরা আমাদের সাথ দাও, আমি তোমাদেরকে এই কালা কানুন ওয়াকফ যে আছে, মোদির কালা কানুন, তা থেকে আমরা মুক্তি দেব, স্বাধীনতা দেবো। ঠিক নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরূপী একটা আন্দোলন তিনি করতে পারতেন, তিনি ডাক দিতে পারতেন। কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে একটা জটিল পর্যায়ে তৈরি হয়েছে। এই জটিল পর্যায়ে তৈরি হওয়ার পেছনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা দিদির
আছেন কিনা, নাকি তার যে সলা পরামর্শ যারা কূটকৌশল আছে যারা একটা ভাইটাল বিষয় যখন তৈরি হয়, একটা মুখ্যমন্ত্রী ব্রিফ কিছু দিবেন, সেই বিষয়ে কিন্তু আগে থেকে সলা পরামর্শ হয়। এটা মানে যে মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক বা প্রতিরক্ষা মন্ত্রী হোক, বিভিন্ন মন্ত্রীদের এটা হয়ে থাকে আলোচনা। তো সেক্ষেত্রে তার যে সলা পরামর্শ যারা দিয়েছেন বা তার যে দলের যে ক্যাবিনেট পর্যায়ে যারা আছেন, তারা কি 26-এ বিজেপিকে আনতে চায়, নাকি তৃণমূলকে ধ্বংস করতে চায়, নাকি দিদিকে খাদের কিনারায় ফেলে দিতে চায়, এই বুদ্ধিটা দিয়েছেন যে অকাপ এখানে হবে না, দিল্লি চলে যাও। এবং তার থেকে বড় কথা, অকাপ আন্দোলন কেউ করলে আমার থেকে বড় শত্রু হবে না। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস পার্টির জন্য যারাদের সলা পরামর্শ দিদি বলেছেন বা এই কথা যদি দিদি বলে থাকেন, আমি দিদিকে অনুরোধ করব ভাবার জন্য। কেন এই মুসলমান নাই, এই 34 বছরের হারমাদদেরকে লড়াই করে রক্ত ঝরিয়ে শহীদ হয়ে অপশাসন ঘটিয়ে বামফ্রন্টের তৃণমূল কংগ্রেস কেটেছেন, তার পরবর্তীতেও 16-তে 22-এ বা এই 21 সালে আমরা দেখেছি যেখানে 65 জন পাক নির্বাচন এবং নির্বাচনের পরবর্তীতে মারা গিয়েছে। সেই মারা যাওয়ার কিন্তু হিংস্রভাগী মুসলমান, তারা মুসলমান না, সবসময় বলিদান দিয়ে আসছে। তাহলে কি মুসলমানদের বলিদানের এটাই কি পথ যে আন্দোলন করার জন্য দিল্লি চলে যাও? আমি দিদিকে এটাই বলবো যে মৃত্যু ঘটেছে মুর্শিদাবাদে, যে হিন্দু ভাইয়ের মৃত্যু ঘটেছে বা হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে, তার জন্য আমি বাঙালি হিসাবে লজ্জিত। সেই একটা বিষয়কে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথকে বন্ধ করে দেওয়া হবে। এবং যে মুসলমানরা দিদিকে ভালোবেসে, ভক্তি করে, শ্রদ্ধা করে, তাদের অন্তরে গেঁথে নিয়ে 3বার মুখ্যমন্ত্রী করিয়েছেন, তাদের কি এটাই উপহার? আমি অনুরোধ করব দিদিকে যে ভাবতে, এই যিনি বক্তব্যটা দিয়েছেন বা এই বিষয়ে বলেছেন এখানে করা যাবে না, এটা আবার দিদিকে আমি অনুরোধ করব ভাবতে, এই সিদ্ধান্তে তাকে, যে এই সিদ্ধান্তটা তিনি আরও বিবেচনা করার দরকার আছে, সেজন্য বিবেচনা করুক। শুভেন্দু অধিকারীর ভাষায় কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ শুভেন্দু অধিকারী বলছেন যে আন্দোলন করতে হলে দিল্লিতে যারা আন্দোলন করেছে, যেমন কৌস্তব বাগচি বলেছেন যে পাকিস্তানে পাঠিয়ে দিব, এখানে মুসলমানদের কোনো জায়গা নেই, বা ঠিক মুসলমানরা যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করছে আর ঠিক মুসলমানদের সব থেকে বড় শত্রু হতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে মুসলিমদের চাইছেন না? মুসলিমদের ভোট ছাড়া কি ক্ষমতায় থাকা যাবে? কি মনে হচ্ছে? আমি এই বিষয়টা বিজেপির সঙ্গে একমত হব না। কেন বিজেপি সবসময় ধর্মীয় রাজনীতি করে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় রাজনীতি করে না। সেখান থেকে যে কৌস্তব বাগচি বা শুভেন্দু অধিকারী এই কথার সঙ্গে মমতার কথাতে এক করলে হবে না। দিদির বলার পিছনে অনেক রকম প্রেক্ষিত রয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুর্শিদাবাদের যেভাবে বিষয়টা ঘটেছে, সেই বিষয়টা একটা বড় কারণ থাকতে পারে। কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারীর কথার সঙ্গে মিল করলে হবে না। তবে 26-এ অন্তত বলবো, এই যে বিষয়টা দিদি বলেছেন আমার থেকে বড় শত্রু হবে না এবং এখানে করা যাবে না, এই বিষয়টার জন্য গ্রাম বাংলায় এবং বিভিন্ন মুসলিম সংগঠন তারা কিন্তু বিক্ষুব্ধ হয়েছেন, ক্ষোভ সৃষ্টি হয়েছেন। আমরা সোশ্যাল মিডিয়া খেয়াল করলেও দেখব সেই ক্ষোভ সোশ্যাল মিডিয়াও আছড়ে পড়ছে। এবং মুসলিম যে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, একটা শিক্ষিত পার্সেন্টেজ, যারা টিনেজ পার্সেন্টেজ বা যারা চাকরি প্রার্থী বা যারা কৌশল বা ওই 30 বছরের ভিতরে, তারা কিন্তু এই ক্ষোভকে উগড়ে দিচ্ছে, তারা বিভিন্নভাবে প্রতিবাদ করছে। সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ মুসলমান না, যারা এই দিদির হয়ে সোশ্যাল মিডিয়ায় লড়াই করেছে, বিজেপির হয়ে সোশ্যাল মিডিয়ায় লড়াই করেছে আরএসএস হয়ে, এবং আরএসএস বিজেপির প্রোপাগান্ডাকে তারা ব্যর্থ করেছে, সেই সোশ্যাল মিডিয়ার কর্মীরা, সেই তৃণমূলের সঙ্গে, এই বিজেপির সঙ্গে লড়াই করা তৃণমূলের তারাও কিন্তু ক্ষিপ্ত হয়ে এর প্রতিবাদ করছে। তো এখান থেকে দিদিও বিচক্ষণ রাজনীতিবিদ, তিনি ভালোভাবেই জানেন যে 26-এ এলে মুসলমানের ভোট অবশ্যই দরকার, মুসলমানের ভোটকে না হলে দিদি ক্ষমতায় থাকবেন না। এই জায়গাটা বিজেপিও তৈরি করছে যে মুসলমান ভোট তৃণমূলের কাছ থেকে সরে গেলে, কিছু পার্সেন্টেজ ভোট সরে গেলে তারা ক্ষমতায় আসবে, সেটাও কিন্তু বারবার বিজেপিও চেষ্টা করছে। কোনো জায়গায় মুখ্যমন্ত্রী দিদির মানে পলিটিক্যাল যে একটা বাইনারি থাকে, সেই বাইনারিতে কোনো জায়গায় দিদি হয়তো আটকে আছে, এই সিদ্ধান্ত নিয়েছেন। তো এই সিদ্ধান্ত দিদি বিচক্ষণ, তিনি পর্যালোচনা করবেন হয়তো, সেক্ষেত্রে আবার হয়তো জায়গা তৈরি হবে রাজ্যে আন্দোলন করার জন্য, এটা আমি আশাবাদী। ঠিক নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলছিলেন, আন্দোলন করতে হলে দিল্লি যান, এখানে নয়, প্রয়োজনে প্রধানমন্ত্রীর দরবার করুন, রাষ্ট্রপতির দরবার করুন,
কিন্তু এখানে নয়। তারপরে আন্দোলন যেমন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ইনডোরে বলেছিলেন, তার পরবর্তী সময়ে ব্রিগেড সমাবেশ ছিল, সেই ব্রিগেড সমাবেশ সেভাবে অনুমতি না পাওয়া এবং পরবর্তীতে আবার মুর্শিদাবাদে গিয়ে ঠিক একই সুরে কথা বলা যে আন্দোলন করতে হলে দিল্লিতে যান, এখানে আন্দোলন করলে সব থেকে বড় শত্রু আমি হব। এই বিষয় সব কিছু মিলে কিন্তু অনেকে মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ঘুরপথে ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করছেন। কি বলবেন? না, ওয়াকফ সংশোধনী আইনকে ঘুরপাথে দিদি সমর্থন করছেন এটা বলা যাবে না। কেন, যদি দিদি ঘুরপাথে সমর্থন করতেন, আমরা এর আগের বিষয়ে দেখেছি বিভিন্ন বিষয়ে বিল পাশেতে ওয়াকআউট করেছে বা ভোট দেয় না, কিন্তু এখানে সম্পূর্ণভাবে আলাদা বিষয়। এখানে ভোট দিয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং ওয়াকফ আন্দোলনে যখন জেসিপির যে মিটিং বৈঠক হচ্ছিল, সেই জেসিপির মিটিং বৈঠকে আমাদের কল্যাণদা আছেন, তিনি কিন্তু অনেক লড়াই করেছেন। তার পরবর্তীতে আমরা রাজ্যেও বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসেও নিজস্বভাবে জেসিপি চলাকালীন তিনি যে আন্দোলন করেছেন, তৃণমূল কংগ্রেস আন্দোলন করেছে, কিন্তু সেক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে বলা যাবে না যে যে এখানে যে দিদি সম্পূর্ণভাবে করে দিতে চাচ্ছে। তবে এটুকু বলবো যে 16 তারিখে 16ই এপ্রিল নেতাজি ইন্ডোর হয়েছিল, তারপরে 26শে এপ্রিল ছিল ব্রিগেড ছিল, সেই ব্রিগেডের কোনোখানেও কিন্তু এই যে তিনি বললেন দুদিন আগে সুতিতে, তো সেখান থেকে একটা বিষয় হয়তো অনেকেও বিশ্বাস করছিল না যে 26শে যে সেনাবাহিনী বা বিজেপি বাতিল করেছে, কিন্তু সেখানে কোনো রকম কোনো জায়গায় একদম প্রশ্ন উঠছে যে এখানে কি সত্যি কি দিদি বন্ধ করেছে, এই প্রশ্নটা উঠছে। তবে দিদি বিচক্ষণ, বারবার বলবো, সেখান থেকে দিদি ক্লিয়ার করবেন এবং দিদি আমি মনে করি অন্তত যে মুসলিমের আবেগ তৈরি হয়েছে ব্রিগেড হবে, যে কলকাতা মহানগরী মিছিলের মহানগরী, কলকাতা এখনও পর্যন্ত সারা ভারতবর্ষে যেভাবে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, সব করে ইউপি থেকে শুরু করে গুজরাট, মধ্যপ্রদেশ এবং বিহার, ঝাড়খণ্ড, এবং সেই জায়গা থেকে বাংলা অনেক সেফ জোন আছে, বাংলায় অনেক কিছু মানে গণতন্ত্র বজায় রয়েছে। সেখান থেকে আমি বলবো তো ব্রিগেড দিদি করতে দিবেন, দিদি হয়তো নিজেই সেখান ক্ষেত্রে যে ব্রিগেড বন্ধ রয়েছে তার পথ খুলে দিবেন। কেন, এই যে আমি প্রথমেই বলেছিলাম যে নেতাজির মতো দিল্লি চলো, স্বাধীনতা দেবো, আর দিদিও আমার পাশে থাকো, আমি তোমাদেরকে মোদির কালাকানুন থেকে মুক্তি দিব, সেই জায়গাটা থেকেও দিদি কিন্তু এই ব্রিগেড সবাই বক্তব্য দিতে পারবে, জায়গা তৈরি হবে। আমার আশাবাদী ব্রিগেড হলে দিদিকে এই যে সংগঠনরা ব্রিগেড ডাকছে, মুসলিম সংগঠনরা, তারা দিদিকে অবশ্যই ব্রিগেডে আমন্ত্রণ জানাবে এবং সেই জায়গাটা থেকে দিদি অন্তত সেই নেতাজির অনুরূপে এবং তিনি সর্বভারতীয় নেত্রী হয়ে ওঠার, এই যে মোদির বিভিন্ন বিলের প্রতিবাদের যে একটা জায়গা তৈরি করা, সেই জায়গাটা দিদি ব্যবহার করবেন। তিনি আমি দেখতে পাবো যে ব্রিগেড ময়দান থেকে তিনি ভাষণ দিচ্ছেন এবং তিনি সর্বভারতীয় নেত্রী হয়ে উঠে আসবার একটা জায়গা তৈরি করছেন। একটা পজিটিভ দিক আছে আমি মনে করি যে যে এই ওয়াকফ বিরোধী ব্রিগেড হলে সেখান থেকে দিদির ভাষণ এবং সেখানে সর্বভারতীয় জায়গা একটা তৈরি হওয়া এবং আরও সামনের সারির দিকে আমি চাইবো একটা বাঙালি হিসাবে পরবর্তীতে দিদি প্রধানমন্ত্রী হোক, সেই জায়গাটা কিন্তু এই ব্রিগেড থেকেও একটা ধাপ কিন্তু আগিয়ে যাবে ব্রিগেড হলে এবং সেখান থেকে এবং নেতৃত্ব দিয়ে এই ব্রিগেডকে সম্পূর্ণ করার, মানে একজন অভিভাবক হিসাবে, সেখানে পার্টির কোনো নেতৃত্ব নয়, অভিভাবক হিসাবে, রাজ্যের অভিভাবক হিসাবে এবং মুসলিম বাঙালিদের অভিভাবক হিসাবে। কেন, দিদিকে বারবার তারা ভোট দিয়ে এই পরপর 11 সালের থেকে নির্বাচন করে আসছেন, একনিষ্ঠভাবে ভোট দিয়ে আসছেন, সেই জায়গাটা তৈরি হবে আমি অন্তত আশাবাদী। এখান ক্ষেত্রে তৃণমূলের যারা কোর কমিটি আছেন অন্তত দিদি এটা ভাববেন, আমি আশাবাদী। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আর আমাদের বাংলাকালের সমস্ত দর্শকদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে রাখি, এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সাফির সাহেব, এবং আপনাদের যেটা বলছিলাম যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য শুরু হয়েছে এলাকায় দিকে দিকে, কারণ সাধারণ মহলে সব থেকে বড় প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি আশীর্বাদ যারা করেছে, যাদের আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর 3 বারের ক্ষমতায় রয়েছেন, তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা ভিন্ন রকম মত, বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন মুর্শিদাবাদে দাঁড়িয়ে যে যদি আপনারা ওয়াকফ আন্দোলন করেন বা করতে হলে দিল্লি যেতে হবে, বাংলায় করা যাবে না, এখানে আমি আছি, এবং এর পাশাপাশি যদি আপনারা আন্দোলন করেন আপনাদের সব থেকে বড় শত্রু হলে সেটা আমি হব। এই বক্তব্যকে ঘিরে কিন্তু রাজ্য রাজনীতি তথা গ্রাম বাংলার সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়
তারা আতঙ্কিত যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিজেপির মতো মুসলিমদের আশ্রয় ফেলে দিতে চাইছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক কৌশল অবলম্বন করছেন, হয়তো আগামী দিনে তিনি রাজনৈতিকভাবে মাঠে নামবেন এবং মুসলিমদের সঙ্গে নিয়ে দিল্লি ছুটবেন। এদিকেই লক্ষ্য থাকছে আমাদের। আপাতত শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।